আমি আশা করি যে জাতীয় কমিটির যারা শরিক রাজনৈতিক দল আছে, বাম দলগুলো আছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে কর্মসূচি, এবং তারা বাম দলগুলো ইতিমধ্যে করিডোর বলেন কিংবা এই যে অন্যান্য যে সমস্ত তৎপরতা, প্রত্যেকটা নিয়েই বাম গণতান্ত্রিক জোট ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি দিয়েছে, এবং গণতান্ত্রিক অধিকার কমিটি যেটাতে আমি আছি এখন, সেটা থেকেও কর্মসূচি দেওয়া হয়েছে, এবং সামনে নিশ্চয়ই আরো বৃহত্তর কর্মসূচি আসবে। যদি সরকার ওই পথে যায় অবশ্যই আসবে, কারণ এখানে সাম্রাজ্যবাদ হোক, এখনো 3 বছর বাকি আছে, কাগজপত্র রেডি করতে 3 বছর সময় লাগে। নিজম মজুমদার স্যার, আমি প্রাসঙ্গিকভাবে প্রশ্নটি আসে যে যে প্রক্রিয়ায় সবকিছু সুলতানা আপা, আমি একটু বলি, এখনো তো 3 বছর যায়নি, আপনি কেন ওনাকে বলছেন? উনি 3 বছর পরে লং মার্চ করবেন, কারণ আওয়ামী লীগের আমলে 2010 সালে ভেবেছেন, 2013 সালে না না খোঁচা দিয়ে কথা বলেন না, আমাদের দেশকে রক্ষা করবে সেই পর্যন্ত শোভন না, কারণ এটা আমি বলছি যে সেই সময় এরকম হয়েছিল, তার অর্থ এটা না যে এখন সরকারকে বাধ্য করার জন্য লং মার্চে বাধা কোন জায়গাতে? এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, এখন তিনি নেই, কথাবার্তা হচ্ছে, মিটিং হচ্ছে, নিশ্চয়ই কর্মসূচি কথাবার্তার পর্যায়ে আছে, তারা এখন খুব দ্রুত কর্মসূচি চাচ্ছেন। জি, না না, বটে কথাবার্তার পর্যায়ে আমরা আছি, পানচিনি হবে, এখানে দুই পক্ষ দেখতে আসবে। তখন আপনারা বলেছেন যে এই যে কর্মসূচি, এটা বিএনপি জামাত মুক্ত এই সমস্ত বলতে, তো এইটা আমার মনে হয় যে এখান থেকে বের হওয়া দরকার, যে জাতীয় স্বার্থটা যদি আপনার কেন্দ্রে থাকে, তাহলে যে সরকারই আসুক না কেন, এটা যে নামেই আসুক, বৈধ অবৈধ যেভাবেই হোক, নির্বাচিত অনির্বাচিত, জাতীয় স্বার্থ প্রশ্ন আসলে সেটার ব্যাপারে যদি একটা নিজস্ব অবস্থানটা খুব কনসিস্টেন্ট না হয়, সেখানেই সমস্যা হয়। যে দল হিসেবে যদি ভাগ হয়, হ্যাঁ আমাদের সময় এটা হয়েছিল, আমাদের সময় এটা হয়েছিল, স্যার আমি আপনার সঙ্গে যাই হোক, আমাদের 40 মিনিট হওয়ার কথা। আমি পরিস্থিতি এটি আওয়ামী লীগ কোনোভাবেই দায় এড়াতে পারে না, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো সংশোধন, তাদের রিফরমেশন আছে কিনা, নিজুম মজুমদার এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখলাম। কিন্তু তার আগে আনু মোহাম্মদ, মানে দেখুন, আমরা শুনতে পাচ্ছি প্রফেসর ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন বলে বলছেন, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর আছে তিনি আসলে সময় ক্ষেপণ করছেন, তিনি আসলে কোনো নির্বাচন দেবেন না। এরই মধ্যে আমরা দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে, এর ঢেউ আমাদের অঞ্চলে এসে লাগবে, এবং মিয়ানমার সীমান্তে আমরা দেখেছি যে রোহিঙ্গারা, রাখাইনরা, তারা এর মধ্যে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা ট্রেনিং করছে। তো আমরা আসলে সেই পর্যন্ত সময় আপনারা পাবেন কিনা যাতে করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায়? এর মধ্যে আমরা কিন্তু আক্রান্ত। পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে মিয়ানমার সীমান্তে এরই মধ্যে আমাদের দখলে নাই, এরা বহির্শক্তির নিয়ন্ত্রণ করছে, তিনি এদের কথা বলেছেন। যাই হোক, আমাদের নিয়ন্ত্রণে যে নাই সেটা তিনি স্বীকার করেছেন। এখন আপনারা আসলে যে প্রক্রিয়ায় অগ্রসর হতে চাচ্ছেন, তাতে করে আমরা এই দেশকে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন পর্যন্ত কি আপনারা হুঁশিয়ারি দিয়েছেন? কারণ এই জুলাই আন্দোলনের আমি মনে করি আপনি অনেক বড় একটা স্টেক হোল্ডার, যদিও কোথাও আপনাকে আপনার উপস্থিতি আমি দেখতে পাই না, কিন্তু আজকে দেশ যখন হুমকির মুখে পড়ছে বা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, তখন তো দায় আমার প্রিয় শিক্ষকের উপরে যাবে। স্যার অবশ্যই যাবে, অবশ্যই সব জনগণের সবারই দায় আছে। আপনি প্রবাসে থাকলে আপনারও দায় আছে, প্রবাসে থাকলেই তার দায় থেকে এড়াতে পারবেন না। সেখানে এই বিষয়টা নিয়ে মানুষকে জানানো, প্রথমত তথ্য প্রকাশ করা সুনির্দিষ্টভাবে, এবং তারপরে পাবলিক অপিনিয়ন অর্গানাইজ করা, তারপরে প্রোটেস্ট এবং অন্যান্য জিনিসগুলো অর্গানাইজ করা। সেগুলো তো ধাপে ধাপে হচ্ছে, অনেকগুলো সংগঠন কাজও করছে। এটা নিয়ে আপনি চিন্তিত থাকেন না। এটা বাংলাদেশে বহু মানুষ আছে যারা দেশের জাতীয় স্বার্থেই কাজ করে, বহু সংগঠন আছে যারা দেশের জাতীয় স্বার্থে কাজ করে। তারা জুলাই গণ অভ্যুত্থানেও একটা ভয়ঙ্কর আক্রমণ কিংবা প্রাণঘাতী তৎপরতা কিংবা এই যে নির্বিচার হত্যাকাণ্ড, সেটার কারণে কিংবা দীর্ঘদিন ধরে অনির্বাচিত নির্বাচনের নামে জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা, কিংবা এই যে সম্পদ লুণ্ঠন এবং পাচার, কিংবা এই যে বিভিন্ন ধরনের প্রকল্পের নামে ভয়াবহ, এগুলির কারণে যে ক্ষোভটা জমা হয়েছিল, সেইটার থেকেই যে প্রতিবাদ যারা করেছেন, তারা এখনো তাদের একটা বড় অংশই এখন পর্যন্ত জাতীয় স্বার্থের পক্ষে, এবং সরকারের যে কোনো ধরনের সমস্যা হচ্ছে, অন্যায় হচ্ছে, কিংবা সরকারের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে যে সমস্ত তৎপরতার মধ্যে, সেগুলির বিরুদ্ধে তারা সোচ্চার আছেন এবং সামনে অবশ্যই সোচ্চার থাকবেন। আপনি নিশ্চিন্ত থাকেন, চিন্তা করবেন। আমাদের তো 40 মিনিট থাকার কথা, আমাদের তো সময় চলে গেছে। আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, নিজুম মজুমদার বেশি সময় নিয়ে প্রশ্ন শেষ হবে না, প্রশ্ন আপনি আরেকটা প্রোগ্রাম করেন। না না, সময় তো নির্দিষ্ট। স্যার আচ্ছা, শেষ প্রশ্ন আপনি করছি যে আপনি বলেছেন বিভিন্ন সময় যে আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম
চুক্তি করেছে। হ্যাঁ, তো এই সরকার এখন পর্যন্ত একটি চুক্তিও প্রকাশ করলো না, গোপন চুক্তি। কোথায় সেই গোপন চুক্তি? হ্যাঁ, সেটা আমাদের একটা অন্যতম দাবি ছিল এবং আমরা 5ই আগস্টের পরেই সরকারের কাছে যে দাবি করেছিলাম, শুধু ভারত না, ভারত, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের ভেতরে বিভিন্ন বড় বড় কোম্পানি, আমাদের তো এখানে পাকিস্তানের মতো 22 পরিবার তৈরি হয়েছিল, সেই 22 পরিবারেরও অনেক কিছু আছে, সেগুলি চুক্তিগুলো প্রকাশ করে এবং যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী, তার মধ্যে যেমন রামপাল আছে, আদানি আছে, রূপপুর আছে এবং যুক্তরাষ্ট্রের সাথেও কিছু চুক্তি আছে, ওগুলো বাতিল করার প্রক্রিয়া শুরু করার, প্রথমত চুক্তিটা প্রকাশ করা এবং তারপরে যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী সেগুলি কিভাবে বাতিল করা যায় তার পথ ও পদ্ধতি আবিষ্কার করা, মানে খুঁজে পাওয়া, খুঁজে সেগুলো অনুযায়ী কাজ করা। এটা আমরা অগস্ট মাসে আমরা এই দাবিগুলো করেছিলাম, কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এগুলো করছে না। এটা হলো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমরা এই কয়দিন আগেও তাদের 8 মাসের পর্যালোচনা, এটা সমালোচনা করেছি যে এটা অবশ্যই করতে হবে। উল্টো যেটা সরকার করছে, যে আগের যে চুক্তিগুলি ছিল সেই চুক্তি অব্যাহত থাকবে, সেই চুক্তি অনুযায়ী প্রকল্প অব্যাহত থাকবে, সেটা আদানি এবং অন্যান্য, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সরকারের অবস্থানটা হচ্ছে এখন যে আগেকার যে সমস্ত প্রকল্প হাসিনা আমলে হয়েছিল সেগুলি তারা অব্যাহত রাখবে, যেগুলি বিভিন্নভাবে যেগুলি নিয়ে সমস্যা হয়েছিল বা আপত্তি উঠেছিল বা অভিযোগ উঠেছিল, সেগুলির কোনো পর্যালোচনা যথাযথভাবে হচ্ছে না কিংবা সরকার প্রকাশ করছে না। এটা আমাদের একটা সমালোচনা, একটা অন্যতম জায়গা। তাহলে আপনার কি মনে হয় এই সরকার আপনাদের যে কাঙ্ক্ষিত সরকার হওয়ার কথা ছিল সেটি হয়নি? বৈষম্যহীন বাংলাদেশের একটা প্রত্যাশা কিংবা একটা গণতান্ত্রিক, আমরা যেমন গণতান্ত্রিক অন্তর্বর্তী সরকারের রূপরেখার কথা বলেছিলাম আমরা, যেটা আপনি বললেন প্রথমে, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে এটা দেওয়া হয়েছিল এবং সেই অন্তর্বর্তী সরকারের রূপরেখার মধ্যে ওইটাই মূলত ফোকাস ছিল যে শেখ হাসিনা সরকার চলে গেলে আমরা তো নিশ্চিন্ত হতে পারি না যে অগণতান্ত্রিক কিংবা বৈষম্যবাদী শক্তি আবার আরো বেশি শক্তিশালী হবে কিনা, কারণ তারা তো তৈরি হয়েছে, তারা এত বছরে তো তাদের মধ্যে অনেক শক্তি জমা হয়েছে। তো সুতরাং গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা, তো সেই ক্ষেত্রে অনেক ঘাটতি আছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবাদী যে সমস্ত শক্তি তাদেরই তৎপরতার দাপট দেখা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ দেখতে গিয়ে, বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে আমাদেরকে যে এখনো লড়াইয়ের মধ্যে থাকতে হবে, এটা আমরা বুঝতে পারছি। মুক্তিযুদ্ধ ধারণ করার মতো শক্তি বাংলাদেশের দুর্বল হয়ে গেছে এবং যেটা নিজম বললেন যে আওয়ামী লীগের সমালোচনা করলে কোনো আক্রমণ হইতো না, আমি নিজে আক্রান্ত হয়েছি, আয়না ঘরের মতো ঘটনা ঘটেছে, বহু রকম বন্দি, গুম, খুন, তার শেষ নাই, ক্রস ফায়ার হয়েছে, এগুলি তো অস্বীকার করলে হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নিয়ে নিজম যেটা বললেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এই মাত্রায় যে সক্রিয় হলো সেটা হলো শিক্ষার্থীদের উপরে যখন পাইকারি আক্রমণ হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায়, সেই সময় তাদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সক্রিয় হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে 4 তারিখ সরকারের রূপরেখা দেওয়াই হয়েছিল এই আশঙ্কায় যে এটা অগণতান্ত্রিক শক্তি নানা রকম ভাবে সমাজে আছে, তাদের উত্থান হবে। এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কিছু করেন, এটা একদমই ভুল কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এরপরে তাদের অবস্থান প্রকাশ করেছে, এরপরে ক্রিটিক করেছে, এরপরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের তৎপরতা আছে। মাহমির্জা কল্লোল মোস্তফা লেখেন না, এটা আমি খুবই অবাক, কারণ মাহমির্জা কল্লোল মোস্তফার লেখা সারাক্ষণই প্রকাশিত হচ্ছে এবং সেগুলি পাবলিকলি সমস্ত জায়গায় প্রকাশিত হয় এবং গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এর মধ্যে প্রেস কনফারেন্স, সভা সমাবেশ অনেকগুলো হয়েছে, যে সমস্ত ইস্যুগুলো আপনারা বললেন সেগুলিকে কেন্দ্র করে। সুতরাং আমাদের দিক থেকে সক্রিয়তা আগে যেমন ছিল এখনো সেই সক্রিয়তাই থাকতে হচ্ছে এবং থাকবো আমরা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা কোনো মহান কিংবা বিশেষ কোনো ঘটনা না, সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করি, এই আমরা বলতে পারি। বুঝতে পেরেছি। আসলে যে শিরোনামটি আমি করেছি যে জুলাই কি দিল কি নিল, আসলে কোনো কিছুই পেলো না, একটা ঘোড়ার ডিম হলো আর কি। যেহেতু আনুসার বললেন যে এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে, তাই না? এটা আসলে আমাদের কিছুই দিল না, বরং আমি তো বোধ করি আমার ইতিহাস, আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। ফলে আমরা আসলে মানে এতগুলি প্রাণ গেল যাকে তাড়ানোর জন্য, যাদেরকে তাড়ানোর জন্য, বিনিময়ে আসলে আমরা কিছু তো পেলামই না, যতটুকু আমাদের ছিল। সেই চক্রান্ত সফল হবে না এবং আওয়ামী লীগের মধ্যে যারা লেখক, শিল্পী, বুদ্ধিজীবী ছিলেন তারা যদি আগে একটু সরব থাকতেন, একেবারে যদি ধস না নামতো, তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না। তাদেরকে আমি এখনো অনুরোধ করি যে তারা যেন এখন একটু সরব হন এবং কথাবার্তা বলেন, তাহলে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের
ভবিষ্যৎটাকে যথাযথভাবে অগ্রসর করতে পারবে। স্যার বাংলাদেশে কেউ তো এখন কথা বলতে পারছে না, সবাই আতঙ্কিত। আমি একটা গেস ঠিক করতে পারি না বাংলাদেশের, বলে যে তারা ভয় পায় যে কখন এসে মেরে ফেলে যায়। আপনি জানেন আজকেও একজন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া গেছে তার চেয়ারের উপর বসা। কেউ কথা বলতে ভয় পায় স্যার। হ্যাঁ, ভয় পাইলে ভয় পাওয়ার, এটা আওয়ামী লীগ আমলেও বলতাম, এখনো বলি, ভয় পেলে বা আতঙ্ক ছড়ানো আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগের, আর আপনি যেভাবে বললেন এটা তো আসলে এইভাবে পুরো জিনিসটাকে টুইস্ট করা ঠিক না। আওয়ামী লীগ সবকিছু করেছে, সব অপরাধ করেছে সেটা তো না। আওয়ামী লীগ কিন্তু 15 বছরের একটা দীর্ঘ সময়, সেটার দায়টা আওয়ামী লীগকে নিতেই হবে। এবং সেই সময় যদি লেখক আমি জানি যে সেনাবাহিনীতে একটা টর্চারের সরব থাকতেন, সেই সময় যদি সবাই লাভে লোভে আত্মসমর্পণ না করতেন, তাহলে আওয়ামী লীগও হয়তো এত ভুল করতো না, এবং তখন হয়তো পরিস্থিতিটা অন্যরকম থাকতে পারে। সেইটা এখনো ওই মাত্রা যেন না থাকে। আর ভয় দূর করার জন্য প্রধান কাজ হচ্ছে সরব থাকা, সক্রিয় থাকা। নিষিদ্ধ করার কথা বলছে, সেটা তো যারা বলার তারা তো বলবে, এটা তো বলে নিষিদ্ধ করে যে কোনো লাভ হয় না, সেটা তো জামাতে ইসলাম দেখেই বোঝা যাচ্ছে। নিষিদ্ধ করলে রাজনীতি চলে যায় না, তো সমাজের মধ্যে রাজনীতি থাকে। রাজনৈতিকভাবে মোকাবেলা করা, মতাদর্শিকভাবে মোকাবেলা করাই হচ্ছে প্রধান। সেই শক্তিটা অর্জন না করলে তো আমরা যারা জনস্বার্থ বিরোধী গোষ্ঠী, তাদেরকে থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারবো না।